বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। বলতে নাও সবাই। আচ্ছা, বই নেওয়ার আগে একটা কাজ করো, খাতা নাও। খাতা নিয়ে 2-3টা বেসিক নোট আছে, ওই 2-3টা বেসিক নোট একটু লিখে ফেলো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? রাফি? জি স্যার। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যে কোনো একজন মাইক অন রাখো, যার সুবিধা আছে। Fahad sir manage করে Fahad sir এটা তো 500 করে লিখো প্রথমে লিখো যে লেজের গঠন। প্রথমে লিখো যে লেজের গঠন। জওয়াদ? জি স্যার। মাইকটা অন রাখ। লিখো লেজের গঠন। লিখো লেজ বা পুচ্ছ পাখনা 3 প্রকার। লেজ বা পুচ্ছ পাখনা 3 প্রকার। স্যার আমি এখন জয়েন করছি স্যার, প্রথম থেকে কি হয়েছে আমি তো জানি না। এই মাত্র বলছি না, এখন কথা এখনই আচ্ছা শুরু স্যার। করছি। আচ্ছা স্যার। কি লিখছো বলো? লেজ বা পুচ্ছ পাখনা 3 প্রকার। লেজ বা পুচ্ছ পাখনা 3 প্রকার। প্রথমে লিখো হোমোসার্কাল। ঠিক আছে, লিখো পুচ্ছ পাখনা দুটি সমান। প্রথমে লিখো হোমোসার্কাল, পুচ্ছ পাখনা দুটি সমান। ঠিক আছে, জি স্যার। পুচ্ছ পাখনা দুটি সমান, হোমোসার্কাল। তারপর নেক্সট লিখো হেটারোসার্কাল। নেক্সট লিখো হেটারোসার্কাল। নেক্সট লিখো হেটারোসার্কাল। পুচ্ছ পাখনা দুটি অসমান। পুচ্ছ পাখনা দুটি অসমান। জি স্যার লিখছি। পুচ্ছ পাখনা দুটি অসমান। হেটারোসার্কাল, পুচ্ছ পাখনা দুটি অসমান। ঠিক আছে, আর লাস্টে লিখো ডাইপিসার্কাল। লিখো পুচ্ছ পাখনা দুটি একসাথে মিলিত হয়ে
থাকে, পুচ্ছ পাখনা দুটি একসাথে মিলিত হয়ে থাকে। স্যার লিখছি। পুচ্ছ পাখনা দুটি একসাথে মিলিত হয়ে থাকে। দেখো স্যার একটা প্রেজেন্টেশন শেয়ার করছি, একটা পেইন্টের প্রেজেন্টেশন। এবার ছবিগুলো আমি বুঝাই দিচ্ছি, সুন্দর করে তোমরা ফ্রি হ্যান্ডে এঁকে ফেলো। দেখছো সবাই? জি স্যার দেখতেছি। হ্যাঁ, এখানে আমি বুঝাই দিচ্ছি। এই প্রথমে যেটাকে আমি 1 নাম্বার দিলাম, দেখছো? জি স্যার। এটা হচ্ছে হোমো সার্কেল। যেটাকে 1 নাম্বার দিলাম সেটা হলো হোমো সার্কেল। দেখো, হোমো সার্কেলে পুচ্ছ পাখনা দুটো সমান, একে রাখো পাশে। হোমো সার্কেলে পুচ্ছ পাখনা দুটা সমান, মানে প্রায় সমান আর কি, 100% হবে এমন কোনো কথা নেই। চোখের দেখায় বুঝবা যে মনে হবে যে হ্যাঁ সমান। হোমো সার্কেলে পুচ্ছ পাখনা দুটা সমান। 2 নাম্বার হচ্ছে ডাইফি সার্কেল, একটা পুচ্ছ পাখনা বড়, একটা পুচ্ছ পাখনা ছোট। একটা পুচ্ছ পাখনা বড়, একটা পুচ্ছ পাখনা ছোট। এটা হচ্ছে ডাইফি সার্কেল, সরি, হেটারো সার্কেল। স্যার তো হেটারো আচ্ছা এটা সার্কেল। হেটারো সার্কেল। হেটারো, সরি স্লিপ অফ টাং। ঠিক আছে, ডাইফি বের হয়ে গেছে মুখ দিয়ে। এটা হচ্ছে হেটারো সার্কেল। ঠিক আছে, একটা বড়, একটা কি ছোট। এটা হচ্ছে হোমো সার্কেল, হেটারো সার্কেল। আর 3 নম্বর যেটা, এটা একটু তোমাদের জন্য নতুন। 3 নম্বরে কি হয় জানো? আমার মাউস পয়েন্টার কি দেখতেছো? জি আচ্ছা, স্যার এই যে দেখো, দেখতেছি। এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুইটা প্রান্ত একটা একটার সাথে মিলিত হয়ে যায়। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি পাখনা হচ্ছে দুইটা। আমি মাঝখানে যে দাগটা আছে, মাঝখানে দাগটা দিয়ে বুঝাতে চাইছি যে পাখনা হচ্ছে দুইটা, কিন্তু দুইটা পাখনা একসাথে মিলিত হয়ে যায়। আমার কথাটা কি বুঝছো? দুইটা পাখনা একসাথে জি স্যার। মিলিত হয়ে যায়। তখন মিলিত হঠাৎ হয়েছে। হ্যাঁ দেখলে মনে হয় যে আসলে এখানে একটা। তুমি যখন মাছটার লেজের দিকে তাকাবা তখন তোমার মনে হবে যে পাখনা কয়টা? একটা। পাখনা কয়টা? একটা। একটা। ঠিক আছে, একটা। কিন্তু অ্যাকচুয়ালি পাখনা কয়টা? Yes, দুইটা। ঠিক দুইটা। আছে, দুইটা। হ্যাঁ অ্যাকচুয়ালি পাখনা কয়টা? দুইটা। ঠিক আছে, দুইটা। তাহলে ডাইফি সার্কেল হচ্ছে দুইটা পাখনা একীভূত হয়ে যাবে। দুইটা পাখনা একীভূত হয়ে যাবে। ঠিক আছে, তখন দেখলে মনে হবে যে পাখনা একটা, একীভূত হয়ে যায়। কিন্তু আসলে কয়টা? দুইটা। দুইটা। ডাইফি সার্কেলে বর্ণনা কি লিখছো? ডাইফি সার্কেলে বর্ণনাটা কি লিখছো? স্যার পুচ্ছ পাখনা পুচ্ছ দুটি একসাথে পাখনা দুটি মিলিত হয়ে একসাথে থাকে। মিলিত হয়ে থাকে। একসাথে মিলিত হয়ে থাকে, অবলিক দিয়ে লিখো একীভূত হয়ে যায়, কথাটা একটু সুন্দর হয়। এটা নিজেদের বোঝার জন্য, এখানে কোনো সংজ্ঞা লিখতে হবে না তোমাকে। ঠিক আছে, পুচ্ছ পাখনা দুটি হ্যাঁ পরস্পর বা একসাথে কি হয়ে যায়? একীভূত হয়ে যায়। একীভূত হয়ে যায়। স্যার। জি স্যার। স্যার হেটারো সার্কেলের। বুঝি নাই মা, আবার বলো। হেটারো সার্কেলের পরে কি বলছেন? নেট ডাইফি প্রবলেম সার্কেল, ছিল তো বুঝি নাই। ডাইফি সার্কেল। স্যার হেটারো হেটারো সার্কেলের সার্কেলের পরে পর কি বলছে বলছেন? ডাইফি। হেটারো সার্কেলের পর বলছি ডাইফি সার্কেল, ডাইফি সার্কেল। স্যার। এটা ডাইফাই সার্কেলও বলা হয়, ডাইফি সার্কেলও বলে, ডাইফাই সার্কেলও বলে, দুটোটাই সঠিক। ডাইফাই সার্কেলও বলে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জি লেজের জি গঠন স্যার বুঝছি। গত ক্লাসে হোমো সার্কেল আর হেটারো সার্কেল কিন্তু আমরা পড়ে ফেলছি, খেয়াল আছে কিনা? হোমো সার্কেল আর হেটারো সার্কেল এই দুটো কিন্তু জি আমরা স্যার। পড়ে ফেলছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, হোমো সার্কেল হেটারো সার্কেল পড়ে ফেলছি। এবার আরেকটা জিনিস দেখতে হবে, সময় নিচ্ছি। এবার তোমরা খাতায় লিখো যে এবার তোমরা খাতায় কি লিখবা জানো? তোমরা এখন খাতায় লিখবা যে আইসের গঠন। হ্যাঁ, খাতায় লিখো যে আইসের গঠন।
লিখো আইসের গঠন। লিখছো? স্যার লিখছি। লিখো যে 4 প্রকার। জি স্যার। লিখো যে 4 প্রকার। লিখছো? স্যার। হ্যাঁ, প্রথমে লিখো প্ল্যাকয়েড। প্রথমে লিখো প্ল্যাকয়েড। প্ল্যাকয়েড লিখো এই সকল আইস, এই সকল আইস হ্যাঁ লিখো এই সকল আইস সূক্ষ্ম কাটার ন্যায়। এই সকল আইস সূক্ষ্ম কাটার ন্যায়। এই সকল আইস সূক্ষ্ম কাটার ন্যায়। আমি আবার আরেকটা ছবিতে চলে যাচ্ছি, আরেকটা ছবিতে চলে যাচ্ছি, দেখো ছবিটা তোমরা বুঝতেছো কিনা। তার আরেকটা ছবি শেয়ার করছি, দেখো তো, দেখতেছো? না স্যার, স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, এখানে 4 প্রকার আইসি আসলে দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু খুব সুন্দর যে এখানে পাশে এটা আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, একটু ধারণা নেওয়া যায় এখান থেকে। যেটা প্ল্যাকয়েড আইস, প্ল্যাকয়েড আইসটা আমরা আসলে গত ক্লাসে পড়ছিলাম, হ্যাঁ, প্ল্যাকয়েড আইসটা গত ক্লাসে পড়ছিলাম। আর যদি আরেকটু ভালো করে দেখতে চাই, এই হচ্ছে প্ল্যাকয়েড আইস, বুঝছো? সূক্ষ্ম কাটার নেই গঠনটা, ঠিক আছে, সূক্ষ্ম কাটার নেই। সাইড ভিউটার দিকে একটু দেখো, সাইড ভিউ ফেটে যাচ্ছে ছবি, তারপরে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে সাইড ভিউটা? জি স্যার। জি আচ্ছা, স্যার। সাইড ভিউটা যেটা হচ্ছে, এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে ত্বক, এই দাগটা হচ্ছে ত্বক। উপর থেকে আসলে এরকম দেখায়, উপর থেকে বোঝাটা একটু কষ্ট, হ্যাঁ, সাইড ভিউটা ভালো বোঝা যায় প্ল্যাকয়েডের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ত্বক, এই হচ্ছে আইসের গঠন। আইসটা ত্বকের ভিতরে প্রবিষ্ট এবং যতটুকু অংশ বের হয়ে থাকে সেটা হচ্ছে কাটা সদৃশ, সেটা হচ্ছে কাটা সদৃশ। অর্থাৎ আমরা যে কি বলবো, নর্মাল যে কাটা দেখতে অভ্যস্ত, অনেকটা কাটার মতো। তবে ব্যাপারটা এরকম যে এই আইসটা আছে কি নাই তুমি আসলে ফিল করতে পারবে না, বা চোখে দেখে বুঝতে পারবে না যে দেহের উপর কোনো আইস আছে কিনা। তুমি যখন প্রথম দেখায় দেখবা, তোমার মনে হবে যে দেহটা, দেহত্বক নগ্ন, তোমার দেখে দেখে মনে হবে যে দেহত্বকটা নগ্ন। কিন্তু তুমি যদি ডিপলি অবজার্ভ, মানে সরি মা, বুঝি নাই আমি। না স্যার, আচ্ছা, যখন তুমি দেখবা, না স্যার বলতে চাইছি তার মানে আই হ্যাঁ, তোমার কথা ভেঙে আসতেছে, আমি কথা বুঝি নাই। বলতে চাচ্ছি যে যখন চোখে দেখবা, বাকিটাকে শুনছো আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে একটু নেটওয়ার্ক হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, যখন আইসটা আমরা চোখে দেখবো যে হ্যাঁ এটা একটা আইস, হ্যাঁ আছে কিনা চোখের দেখায় যখন দেখবো, তখন কিন্তু তুমি দেখে তোমার মনে হবে না যে দেহের উপরে আদৌ কোনো আইস আছে। তোমার দেখে আদৌ মনে হবে না যে দেহের উপরে কোনো আইস আছে কিনা। আমার কথাটা কি বুঝতে পারছো? তোমার মনে হবে যে দেহত্বকটা নগ্ন, তোমার মনে হবে যে দেহত্বকটা নগ্ন, কিন্তু তুমি যখন ডিপলি অবজার্ভ করতে যাবা, তখন তুমি বুঝবা যে না, দেহের উপরে কি আছে, আইস আছে। ঠিক আছে, তো এই আইসটা গঠন হচ্ছে সূক্ষ্ম কাটার ন্যায়, হ্যাঁ, সূক্ষ্ম কাটার ন্যায়। আর কোন কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায়, এগুলো তো অলরেডি আমরা পড়ছি, হ্যাঁ। হাঙর, হাঙর যারা আছে, হাঙর জাতীয় যে প্রাণীগুলো আছে, তাদের ক্ষেত্রে এই তোমার কি পাওয়া যাবে, এই প্ল্যাকয়েড আইসটা পাওয়া যাবে। এখন আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে। নাম্বার 1 যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্ল্যাকয়েড আইস কেমন। প্ল্যাকয়েড আইসটা হচ্ছে সূক্ষ্ম কাটার ন্যায় বা সূক্ষ্ম কাটার মতো। কথা কি বুঝতেছো? প্ল্যাকয়েড আইসটা হচ্ছে সূক্ষ্ম কাটার মতো। আচ্ছা, জি স্যার। আর সেকেন্ডলি যেটা মনে রাখতে হবে, এই আইসটা কাদের কাদের পাওয়া যায়, কন্ড্রিক্টিস। জি স্যার। ঠিক আছে, এটা কাদের ক্ষেত্রে পাওয়া যায়, এটা পাওয়া যায় কন্ড্রিক্টিস এর ক্ষেত্রে এটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আবারও আসো, দুইটা বিষয়, এক হচ্ছে আইসটা কেমন, সূক্ষ্ম কাটার ন্যায়।
আইসটা কেমন, সূক্ষ্ম কাটার নেই, কাদের ক্ষেত্রে পাওয়া যায়, কন্ড্রিক্টিক্স এর ক্ষেত্রে পাওয়া যায়। বাস এই দুটো বিষয় তুমি মনে রাখলেই এনাফ। ঠিক আছে, এই দুটো বিষয় তুমি মনে রাখলেই এনাফ। ওকে, বুঝে গেছে কথা? ঠিক আছে। জি স্যার। স্যার একটু সমস্যা হচ্ছে, আবার একটু বলেন। বলছি ব্ল্যাক হোয়াইট থেকে ইনফরমেশন মনে রাখতে হবে দুইটা ইনফরমেশন। নাম্বার 1 ইনফরমেশন, আইসটা কেমন, সূক্ষ্ম কাটার নেই। আইসটা কেমন, সূক্ষ্ম কাটার নেই, ঠিক আছে। আর নাম্বার 2, আইসটা কোথায় পাওয়া যায়, কাদের ক্ষেত্রে পাওয়া যায়, হ্যাঁ সেটা মনে রাখতে হবে যে এটা কন্ড্রিক্টিক্স নামক ক্লাসের ক্ষেত্রে পাওয়া যায়। অর্থাৎ পর্ব কি, কর্ডাটা, উপপর্ব কি, ভার্টিব্রাটা, হ্যাঁ তারপর হচ্ছে তোমার অধিশ্রেণী কি, অধিশ্রেণীটা কি মনে আছে তোমাদের, ন্যাথোস্টোমাটা, আর শ্রেণী কি, কন্ড্রিক্ট্রিক্স। কথা বুঝে গেছে? জি স্যার। ঠিক আছে, এভাবেই মনে রাখতে হবে। আর তুমি তো, আমরা তো অলরেডি ওই যে যে ছকটা আছে, ছকটা থেকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি, এটা কি করি নাই? জি স্যার করছি। ওকে, তারপর নেক্সট, ওকে তারপর যদি এটা পারা যায় তারপর নেক্সট লিখো। নেক্সট আইসের নাম হচ্ছে তোমার, নেক্সট আইস যেটা লিখবে সেটা হচ্ছে স্লাইকয়েড। নেক্সট আইসটা হচ্ছে স্লাইকয়েড। নেক্সট আইসটা হচ্ছে সাইক্লয়েড। ঠিক আছে, সাইক্লয়েড লিখে ফেলো। নেক্সট আইস হচ্ছে স্লাইকয়েড। স্লাইকয়েডের পাশে লিখো গোলাকার আইস। স্লাইকয়েডের পাশে লিখো গোলাকার আইস। স্লাইকয়েডের পাশে লিখো গোলাকার আইস। বুঝছে? স্লাইকয়েড আইসটা তোমরা দেখছো একদম কমন। আমাদের যে বাসায় যে আমরা নরমালি যে মাছগুলা খাই সেখানে স্লাইকয়েড আইসটা অ্যাভেলেবেল পাওয়া যায়। রুই, কাতলা, তেলাপিয়া, হ্যাঁ এই যে মাছগুলা নরমালি আমরা খাচ্ছি, হ্যাঁ এই সবগুলো মাছের দেহ হচ্ছে স্লাইকয়েড আইস দ্বারা আবৃত। আর স্লাইকয়েড আইসটা কেমন, এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে তাকাও, এই যে কালারটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ত্বকের নিচে, এইটুকু হচ্ছে ত্বকের নিচে, ত্বকের নিচে প্রবিষ্ট থাকে। আর যেটা এরকম রাউন্ড শেপে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ত্বকের উপরে। অর্থাৎ এই জিনিসটাই আমরা দেখি। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। এই অংশটাই আমরা চোখে দেখি। হ্যাঁ, তাহলে স্লাইকয়েড আইসটা দেখছো সবাই, দেখছো না কম বেশি সবাই? জি স্যার তাহলে দেখছি। এই যে এই স্লাইকয়েড আইসটা, হ্যাঁ স্লাইকয়েড আইসটা যখন যে অংশটুকু আমরা চোখে দেখবো বা আমরা যে অংশটুকু আমাদের কাছে দৃশ্যমান হবে, ওই অংশটুকু দেখলে আমরা বুঝবো যে এই অংশটা গোলাকার। এই জন্য বলতেছে গোলাকার আর কি। হ্যাঁ, আসলে তো গোলাকার না, কিন্তু যেটুকু দৃশ্যমান আমাদের কাছে সেইটুকু দেখলে আমাদের কাছে মনে হবে যে এটা রাউন্ড শেপ, মনে হবে যে বাকি শেপটা ত্বকের ভিতরে আছে, জিনিসটা গোলাকার। আসলে কি গোলাকার? আসলে কিন্তু এটা গোলাকার না। ঠিক আছে, তাহলে ওইটুকু মনে রাখলে হবে। স্লাইকয়েড আইস কিরকম স্যার? এটা হচ্ছে গোলাকার। হ্যাঁ, স্লাইকয়েড আইসটা হচ্ছে গোলাকার আকারটা যদি বলি। আর পাওয়া যায় কোথায়? পাওয়া যায় এটা অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে। হ্যাঁ, এটা কোথায় পাওয়া যায়? অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে। কার ক্ষেত্রে পাওয়া যায় স্যার? অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা, এইটুকু মনে রাখলেই হবে। আবার অ্যাক্টিনোপটেরিজিতে আরেকটা আইস পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার টিনয়েড। ঠিক আছে, আচ্ছা টিনয়েড আইসটা কি জানো? সেম টু সেম, আসলে এখানে ছবিটা এভাবে যদিও আঁকছে, সেম টু সেম, শুধু কাটা যুক্ত। স্লাইকয়েড আইসটা যদি কাটা যুক্ত হয়, স্লাইকয়েড আইসের মাথায় যদি আমরা কাটা দেখতে পাই, তখন সেটাই হচ্ছে টিনয়েড। সেটাই হচ্ছে টিনয়েড। টিনয়েডের ছবি আমার কাছে মনে হয় যে এটা ভালো, এটা ভালো। এই টিনয়েডটার দিকে তাকাও, এই টিনয়েডটার দিকে তাকাও, দেখতেছো? বড় বড় করছি, দেখতেছো? বড় পয়েন্টটা দেখা যাচ্ছে? জি স্যার। তোমাদের তোমাদের মোবাইলে বড় করার সুযোগ আছে, মোবাইলে আঙ্গুল দিয়ে বড় করো। যারা মোবাইল ইউজ করতেছো দেখবে যে বড় হয়ে যাচ্ছে। গুগল মিটে একটা সুবিধা আছে, দেখছো বড় হয়ে গেছে? জি স্যার। চাইলে তুমি, হ্যাঁ চাইলে তুমি এটাকে জুম করে দেখতে পারবা আর কি, জুম করা যায়। তাহলে জুম করে দেখো জিনিসটা, এইটুকু এইটুকু অংশ ত্বকের ভিতরে, মাথায় ঢুকে। এই দেখো স্লাইকয়েড আর টিনয়েডের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, দেখছো? হ্যাঁ, স্লাইকয়েড আর টিনয়েডের মধ্যে জি শেপের স্যার। মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। শুধু এই যে এইটুকু জায়গা যেটা দেখতেছো, এটা হচ্ছে আসলে কিসের ভিতরে? ত্বকের ভিতরে। এখানে এর পিছনের এইটুকু অংশ ত্বকের ভিতরে। আর যেটা প্রথিত নয়, যেটা বাইরের দিকে আছে, সেখানে কাটা আছে, এই যেগুলা স্পাইন বা কাটা, স্পাইন বা কাটা আছে। ঠিক আছে, তাহলে স্লাইকয়েড এবং টিনয়েড গঠনগতভাবে প্রায় সেম। স্লাইকয়েড এবং টিনয়েড গঠনগতভাবে প্রায় সেম। ঠিক আছে, শুধু ডিফারেন্স হচ্ছে স্লাইকয়েড আইসটা
কোনো কাটা নাই, আর টিনয়েড আইসে কি আছে স্যার? কাটা আছে। স্লাইকয়েড আসে কোনো কাটা নাই, কিন্তু টিনয়েড আইসে কাটা আছে। কাটা আছে। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, আচ্ছা এবার আসেন, এবার লিখেন টিনয়েডটা, লিখেন টিনয়েডটি লিখা হয়েছিল? না স্যার, না এখন স্যার। হ্যাঁ লিখেন, টিনয়েডটা লিখেন, কাঁটাযুক্ত গোলাকার আইস, কাঁটাযুক্ত গোলাকার আইস। কাঁটাযুক্ত গোলাকার আইস, হ্যাঁ কাঁটাযুক্ত গোলাকার আইস হচ্ছে টিনয়েড। ঠিক আছে স্যার, লিখতে পারছেন সবাই? স্যার লিখছি। আচ্ছা জি স্যার লিখছি। ওকে, লিখতে ভালো। তারপর নেক্সট আসেন, নেক্সট হচ্ছে গ্যানয়েড। গ্যানয়েড, আসলে গ্যানয়েডটাকে যদিও বলছে আইস, হ্যাঁ আসলে গ্যানয়েডটা যত না বেশি আইস তার চেয়ে বলা উচিত এটাকে শিল্ড। বুঝছো শিল্ড? বুঝো শিল্ড, আবরণ, শক্ত আবরণ, দৃঢ় আবরণ, হ্যাঁ খোলক আর কি, খোলক টাইপের। তখন বলে না, হ্যাঁ ওইখানে একটা শিল্ড আছে, এটা ওটাকে কভার করে রাখছে, এরকম বলে না? যেমন আমরা জি স্যার। শিল্ড কথাটা কোথায় পাইছি জানো? মলাস্কার ক্ষেত্রে। মলাস্কাতে আমরা শামুক ঝিনুক দেখছি, শামুক ঝিনুকের উপরে দেহের যে আবরণটা ওটা আসলে কি? শিল্ড। হ্যাঁ একটা শক্ত দৃঢ় আবরণ। তো গ্যানোয়েডটা আসলে অনেকটা, যেসব যেসব তোমার মাছগুলা গ্যানোয়েড সমৃদ্ধ তাদেরকে হঠাৎ করে তোমার যদি অবজার্ভ করতে যাও, তাহলে ওই ওই আইসগুলা তোমার কাছে কি মনে হবে? যেন আইসগুলা মনে হবে যে একটা দৃঢ় আবরণ দিয়ে তার দেহটা আবৃত। ঠিক আছে, ওই যে ধরো যুদ্ধক্ষেত্রে সোলজাররা কিছু শিল্ড পরে না, চেস্টে পরে, পিঠে পরে, হাতে পরে, হ্যাঁ আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ঠিক আছে কিনা? জি হ্যাঁ স্যার। ঠিক অনেকটা সেরকম মনে হবে আর কি। তো গ্যানোয়েডটা থেকে তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা তোমার গ্যানোয়েড নামক একটা রূপালী বর্ণের, গ্যানোয়েড নামক একটা রূপালী বর্ণের আবরণ দিয়ে, রূপালী বর্ণের প্রলেপ দিয়ে এটা তৈরি। ঠিক আছে, আর এটা খুব দৃঢ় প্রকৃতি, এটা খুব দৃঢ় প্রকৃতি। এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে গ্যানোয়েড আইস গুলা, হ্যাঁ গ্যানোয়েড যে আইস, এই গ্যানোয়েড আইস, এই ছবিটার দিকে তাকাও, এখানে বোঝা যাচ্ছে যেটা তোমার কালার করা, সাদা না, যেটা এমনি নর্মাল কালার করা লালচে কালার, সেটা হচ্ছে ত্বকের নিচে প্রবিষ্ট থাকে। আর যেটা দেখতেছো চারকোনা শেপের যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই জিনিসটা থাকে ত্বকের বাইরের দিকে, এটা থাকে ত্বকের বাইরের দিকে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি অবজার্ভ করতে যাই, দুইটা ছবি দেখাচ্ছি, দোনোটা ছবি কম্পেয়ার করো। এখানেও দেখো, এই হচ্ছে গ্যানোয়েড, দেখছো? এইটুকু অংশ হচ্ছে দেহের ভিতরে, কথা কি বোঝা যাচ্ছে? এইটুকু অংশ জি স্যার হচ্ছে বুঝছি। দেহের, হ্যাঁ এইটুকু অংশ ভিতরে। হচ্ছে দেহের ভিতরে, আর এটা হচ্ছে দেহের বাইরে। তো দেহের বাইরে এরকম যখন শেপ গুলা দেখা যায়, তখন মনে হয় যে দেহটা একটা শিল্ড বা আবরণ দ্বারা আবৃত। তাহলে লিখো, গ্যানোয়েড, গ্যানোয়েড থেকে লিখো দৃঢ়, দৃঢ় এবং গ্যানোয়েন নামক রূপালী বর্ণের প্রলেপযুক্ত, দৃঢ় এবং গ্যানোয়েন নামক রূপালী বর্ণের প্রলেপযুক্ত। দৃঢ় এবং গ্যানোয়েন নামক রূপালী বর্ণের প্রলেপযুক্ত। ঠিক আছে স্যার? জি স্যার। তাহলে একবার দেখে নাও কি পড়াচ্ছে, একবার দেখে নাও। প্রথমে কি পড়লাম বলেন? স্যার লেজ বা পুচ্ছ পাখনা 3 লেজ প্রকার। বা পুচ্ছ পাখনা 3 প্রকার। হ্যাঁ, উচ্চ পাখনা তো পারবা না, এটা তো আর সমস্যা নাই, ওটা না, এটা বলতেছি যেটা নেক্সট বলছি। আঁশের গঠন 4 প্রকার: হ্যাঁ প্ল্যাকেট, সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড। ঠিক আছে, 4 প্রকার। জি ভেরি স্যার। গুড, 4 প্রকার দেখে নাও, কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আরেকবার একটু বলবেন, আমার নেট ডিস্টার্ব করছে পুরো টাইম। আচ্ছা কোন জায়গা থেকে বুঝো নাই বাবা? স্যার
ফার্স্ট এরটাই লিখতে পারছি, এরপরে একটা লিখতে পারি নাই। আচ্ছা, পুরোটা লিখতে, তাহলে আমি ওটা দিব, রেকর্ডটা দিব, তাহলে লম্বা লম্বা অংশ তো এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি রেকর্ড থেকে লিখে নিও, হ্যাঁ? তো স্যার আমি তোমাকে বুঝাই দিচ্ছি। প্রথমে আসেন, প্রথমে হচ্ছে প্ল্যাকয়েড আইস। প্ল্যাকয়েড আইস কি? প্ল্যাকয়েড আইস হচ্ছে কাঁটাযুক্ত। প্ল্যাকয়েড আইস হচ্ছে কাঁটাযুক্ত। প্ল্যাকয়েড আইসটা বুঝতে হয়, পাশ থেকে দেখতে হয়। প্ল্যাকয়েড আইসটা এরকম, অর্থাৎ এই সাইড ভিউটা দেখলে, সাইড ভিউটা দেখলে বোঝা যায়, হ্যাঁ কিরকম। দেখো, এটা হচ্ছে ত্বক, ত্বকের নিচে প্রবিষ্ট, হ্যাঁ ত্বকের নিচে কাটার একটা অংশ প্রবিষ্ট, আর বাইরে হচ্ছে আরেকটা অংশ। যেটা দৃশ্যমান সেটা হচ্ছে বাইরে এইটুকু অংশ, আর যেটা দেখবো না আমরা সেটা হচ্ছে ত্বকের নিচে। আর এই আইসগুলো খুব বেশি ঘন হয়ে থাকে তা না। যখন তুমি খালি চোখে দেখবা প্রাণীটাকে, তখন তোমার মনে হবে যে তার দেহের উপরে কোনো কিছুই নেই, ত্বকটা নগ্ন মনে হবে, ত্বকটা নগ্ন মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তার ত্বকের উপরে একটা আইস আছে, কাটা সদৃশ আইস, সেটা হচ্ছে প্ল্যাকয়েড। তারপর নেক্সট যদি আসো স্লাইকয়েড এবং টিনয়েড। স্লাইকয়েডটা আমরা দেখে অভ্যস্ত, নর্মাল যে রুই মাতলা কাছের যে মানে মাছের যে আইস, সেটাই হচ্ছে তোমার স্লাইকয়েড, হ্যাঁ। এবং স্লাইকয়েড আইসটা কিরকম, আমরা যা বাইরে যেটুকু অংশ আমাদের কাছে দৃশ্যমান হয়, গোলাকার। সেটা মনে হবে যে বৃত্তাকার বা গোলাকার, আর এইটুকু অংশ প্রবিষ্ট থাকে। আর এই আইসটাতে যদি কাটা থাকে, অর্থাৎ একদম সেম টু সেম গঠন, শুধু যদি কি যুক্ত হয়, কাটা যুক্ত হয়, নাম হবে টিনয়েড। সিটা উচ্চ থাকবে, কাঁটাযুক্ত হয়। তখন নাম হবে টিনয়েড। ঠিক আছে, তখন নাম হবে টিনয়েড। এখানে টিনয়েড বানানটা ভুল আছে, কিন্তু এখানে পি হয়, বুঝছো? সি দিছে, জি এটা স্যার বুঝেছি। বানানটা ভুল আছে। আচ্ছা যাই হোক, তাহলে টিনয়েড আইসে যেটা হয়, টিনয়েড আইসে তোমার এই জায়গাটা হচ্ছে কাঁটাযুক্ত, হ্যাঁ, আর ত্বকের নিচে তো প্রবিষ্ট আছে। আর পুরাই ব্যতিক্রম হচ্ছে গ্যানয়েড আইসটা, হ্যাঁ। গ্যানয়েড আইসটা হচ্ছে তোমার, হ্যাঁ, চারকোনা, ঠিক আছে, চারকোনা, এবং এটা হচ্ছে তোমার খুব দৃঢ় প্রকৃতির আইস, এবং এর উপর একটা রূপালী প্রলেপ আছে। এই রূপালী প্রলেপটা হচ্ছে গ্যানোয়েন। এই রূপালী প্রলেপটা হচ্ছে গ্যানোয়েন, ঠিক আছে। এবং গ্যানোয়েন থাকার কারণে, হ্যাঁ, এটা খুব দৃঢ় প্রকৃত হয় এবং রূপালী বর্ণের হয়, চকচক করে। বাকি আইস গুলো চকচক করে, কিন্তু এটার উজ্জ্বলতাটা তুলনামূলকভাবে একটু বেশি ধরা হয় গ্যানোয়েন থাকার কারণে। জাওয়াদ, কোশ্চেন কে জি করছিল? স্যার জাওয়াদ? জি স্যার ঠিক আছে বাবা, দেখো মোটামুটি বুঝছি। ধারণা আসছে কিনা, একটু দেখতে থাকো। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা যদি বুঝে থাকো, আচ্ছা যদি বুঝে থাকো, এবার আমি একটু পিছনের দিকে যাব। সবাই চলে যাও ম্যাগজিনি। ওই দিন আমি তোমাদেরকে প্রয়োজনীয় সবগুলো ছবি আসলে দেখাতে পারিনি। ম্যাগজিনি, ম্যাগজিনির মনে আছে বৈশিষ্ট্য? জি আচ্ছা, স্যার। ম্যাগজিনি, ম্যাগজিনি গ্লুটিনোসা না, আমরা এটার নাম কি দেখছিলাম, দেখছিলাম ম্যাগজিনি গ্লুটিনোসা। আচ্ছা, গ্লুটিনোসা। ম্যাগজিনি গ্লুটিনোসা দেখতে কেমন? ম্যাগজিনি জি গ্লুটিনোসা স্যার। দেখতে কেমন? আচ্ছা, আইসের গঠন তো পড়াই ফেলছে, আইস তো আর বলার দরকার নেই, ঠিক আছে। আঁশবিহীন পিচ্ছিল বন্ধযুক্ত। একটু দাঁড়াও। জি স্যার। ওকে, এটা হচ্ছে ম্যাগজিনি গ্লুটিনোসা, দেখতেছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগজিনি গ্লুটিনোসা। ওকে, গ্লুটিনোসা। হ্যাঁ। এখন ম্যাগজিনি জি স্যার। গ্লুটিনোসার ক্ষেত্রে আমাদেরকে যেটা খুব ভালোভাবে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে তার যেটা নিয়ে সমস্যা আছে হয়তো, আমার কাছে মনে হয়, দেখো তো পয়েন্ট গুলো পড়ে আসো, এগুলো তো বুঝতেছো, পৃষ্ঠীয় পাখনা টাকনা নাই, হ্যাঁ। হ্যাঁ, যেটা যেটা নিয়ে হয়তো একটু সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে তার মুখের কাছে, মুখছিদ্রের কাছে, মনে আছে কিনা? মুখছিদ্রের কাছে আমরা কি পেয়েছিলাম বলতো? মুখছিদ্রের কাছে আমরা, কোষিকা থলি। হ্যাঁ, কোষিকা। জি স্যার, কোষিকা, 4 জোড়া কোষিকা থাকে। ছবিটা গেল কই? একটু সময় যাচ্ছি। এটা কি আইস? সাইক্লয়েড। গ্যানোয়েড। গ্যানোয়েড, গ্যানোয়েড, গ্যানোয়েড গ্যানোয়েড। গ্যানোয়েড গ্যানোয়েড। ঠিক আছে, এটা হচ্ছে গ্যানোয়েড। এটা পেট্রোমাইজেন্টিটা, এটা পরে আসতেছে। ঠিক আছে, কই গেল ওটা?
এটা কি আইস? টিনয়েড। টিনয়েড, টিনয়েড। টিনয়েড, এটা দেখলেই বুঝতে পারতো তোমরা। এটা কি আইস? সাইক্লয়েড। স্লাইকয়েড, ভেরি গুড, তো দেখলেই চিনবে এখন। একটু সময় নিচ্ছে, আমি ছবিগুলো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? ছবি পাচ্ছি না, একটু সময় নিচ্ছি, একটু দাঁড়াও, আমি ছবিগুলো নামাইছি তো, কোথায় আছে? তুমি কি দেখতেছো ছবিটা? জি স্যার দেখতেছি। দেখা, কি দেখতেছো এখন এই মুহূর্তে? কোন ছবিটা দেখতেছিলা? দ্য পেপারোরিয়া ফাংশন ইন গ্যাস, সেটা দেখতেছিলাম। না 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 না, এটা না। পেপারোডিয়াম। আচ্ছা, ওকে বুঝছি, একটু সময় নিচ্ছি। এবার দেখো তো ছবিটা দেখা যাচ্ছে কিনা, শুধু একটা পয়েন্ট বোঝানোর জন্য। সে পয়েন্টটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা। শোনা যাচ্ছে কথা? জি স্যার। একটু দাঁড়াও, আমার নেট স্লো, আমার ডিস্টার্ব করতেছে, আসতেছে। তার কথা শোনা যাচ্ছে? জি স্যার। একটু আমি বেরোয় আবার ঢুকতেছি, আমার হ্যাং করছে। ওকে স্যার। স্যার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে তোমার 4 জোড়া কোর্শিকা যুক্ত মুখছিদ্র, 4 জোড়া কোর্শিকা যুক্ত। এর উপরেরটা দেখবা, নিচেরটা না, কথা বুঝছো? উপরেরটা দেখবা। এগুলো হচ্ছে পাল্প, এগুলা না, এগুলো পড়ো নাই তোমরা। এই দেখো, ঠিক আছে? হ্যাঁ, কি বলছে বলেন, 4 জোড়া কোর্শিকা যুক্ত। হ্যাঁ, এই হচ্ছে সেই কোর্শিকা গুলা মুখছিদ্রের কাছে। মাথায় ঢুকছে? জি স্যার। ছোট ছোট কোর্শিকা, এই ছোট ছোট কোর্শিকা গুলো ওদেরকে খাদ্য শিকারে সাহায্য করে। এই ছোট ছোট কোর্শিকা গুলা তাদেরকে খাদ্য শিকারে কি করে? সাহায্য সাহায্য করে। করে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি হয়ে থাকে, আমি আরেকটা ছবিতে চলে যাচ্ছি, পেট্রোমাইজেন্টিটা দেখতে হবে। পেট্রোমাইজেন্টাটা থেকে যেটা বুঝাচ্ছিল সেটা হচ্ছে মুখছিদ্র হচ্ছে চোষকের ন্যায়। মনে আছে কি নেই? পয়েন্টটা বলছিলাম যে ছবি দেখাবো, শুনছো? পেট্রোমাইজেন্টিটা জি বলছিল স্যার। স্যার। না, বাকিগুলো একবার পড়ে ফেলো, পড়ে সমস্যা থাকলেও জিজ্ঞেস করতে পারো। আমরা তো একটু রিকভারি ক্লাস আর কি, যেগুলো বাকি আছে সেগুলো বলছি। আমি ছবি দেখাচ্ছি, আমি একটু সময় চাচ্ছি ছবিটা বের করার জন্য। এই ছবিটা দেখো তো সবাই, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই ছবিটা থেকে বাকি ধারণাটা ক্লিয়ার চলে আসবে। মুখটা চোষকের নেই, আর লাগবে বুঝানো?
না স্যার। না স্যার, হ্যাঁ, এটা থেকে তো বোঝা যাচ্ছে মুখটা কিসের নেই, চোষকের নেই, ঠিক চোষকের আছে? নাই। হ্যাঁ, এবার আসো এখান থেকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝাতে পারবো। দেখি এখান থেকে ফুলকা, সাতজোড়া ফুলকান্দ রয়েছে। ইয়েস, এখানে 7 জোড়া ফুলকার অন্ত আছে। দেখতেছো বাকিরা? বাকিরা রেসপন্স করো, জি দেখতেছো? স্যার। হ্যাঁ, জি 7 স্যার, জোড়া, দেখতেছি। 7 জোড়া ফুলকার অন্ধ আছে। ফুলকার অন্ধ এই চোখের দেখা দেখে ফেলে, এই হচ্ছে ফুলকার অন্ধ। স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এই হচ্ছে ফুলকার অন্ধ। এই ফুলকার অন্ধগুলা, হ্যাঁ, ওকে কিসে সাহায্য করে? শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, সাহায্য করে। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। সাহায্য করে। এই হচ্ছে ফুলকার অন্ধ। কিন্তু ফুলকার অন্ধগুলো উন্মুক্ত। উন্মুক্ত মানে কোনো ঢাকনা নাই। ফুলকার জি স্যার, অন্ধগুলো, কানকো দিয়ে ঢাকা নয়। হ্যাঁ, কানকো দিয়ে ঢাকা নয়, ঠিক আছে? এই স্যার। জিনিসটা, হ্যাঁ, একটা মিনিট দাঁড়াও, আমি কথা বলছি তোমার সাথে। ম্যাগজিনি, পেট্রোমাইজেন্টিটা এবং কনড্রেক্ট্রিস সবার ক্ষেত্রে একই কথা। ম্যাগজিনি, পেট্রোমাইজেন্টেড এবং কনড্রেক্ট্রিস সবার ক্ষেত্রে ফুলকার অন্ধ, এবং সবার ক্ষেত্রে গঠনটা এইরকম, ছিদ্র ছিদ্র দেখা যাবে। হ্যাঁ, ছিদ্রটা দেখা যাবে। বলো এবার। স্যার, পৃথক ফুলকর অন্ধ্র সহ 7 জোড়া ফুলকর রয়েছে। পৃথক বলতে এখানে কি বুঝাইছে? পৃথক বুঝাইছে যে ফুলকার অন্ধগুলা পরস্পর আলাদা আলাদা ভাবে অবস্থিত। ফুলকার অন্ধগুলা অনেক সময় একসাথে অবস্থিত হতে পারে, অর্থাৎ ফুলকা হচ্ছে 7টা, এই 7টা ফুলকার ওপেনিং একটা হইতে পারে। আমার কথাটা বুঝো, এখানে তুমি ফুলকা কয়টা পাচ্ছ? 7টা পাচ্ছ ফুলকা, এবং ফুলকার রন্ধ পাচ্ছ কয়টা? 7টা। কথাটা আমি, দাঁড়াও, কথাটাকে আমি তোমাকে কিভাবে বুঝাবো আমি তোমাকে বলি। আহ এখানে তুমি ফুলকা হচ্ছে 7টা, এ ব্যাপারে তো কোনো সমস্যা নেই না? না স্যার। আচ্ছা, এই ফুলকা 7টা একসাথে থেকে একটা ওপেনিং দিয়ে তো ওপেন হইতে পারতো, পারতো না? জি স্যার। আমার কথাটা বুঝছো, এখানে যে পরপর আছে, মাউস পয়েন্টার দিয়ে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা পরপর আছে। হ্যাঁ, এই 7টা ফুলকা পরপর আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ওপেনিং, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে বলতে আমি কাদের ক্ষেত্রে বুঝাচ্ছি, ম্যাগজিনি বলো, হ্যাঁ, ম্যাগজিনি বলো, ঠিক আছে? ম্যাগজিনির কথাই যদি ধরো, তাদের ক্ষেত্রে যে 5 থেকে 15 জোড়া ফুলকা আছে, এই 5 থেকে 15 জোড়া ফুলকা অনেক সময় কিভাবে থাকে জানো? একসাথে সজ্জিত, সবগুলা একসাথে একটা ওপেনিং দিয়ে খোলা, অর্থাৎ সবগুলা মিলে একটা ওপেনিং, সবগুলা অবস্থান করতেছে। হ্যাঁ, ফুলকা আছে 5টা, কিন্তু 5টা পরপর সজ্জিত, 5টার ওপেনিং একটা। ক্লিয়ার না? জি স্যার, বুঝছি। না না, ক্লিয়ার না। ক্লিয়ার তুমি আসলে আদৌ? জি স্যার, বুঝছি। আমার তো মনে হচ্ছে না, একটু সময় নিচ্ছি, একটু আঁকার সময় দাও না। একটা বেসিক একবার বুঝে গেলে এটা একটু সমস্যা হয়। আমি একটু পেইন্টে কাজ করতেছি, বাকিটা দেখতেছো? স্যার একটা পেইন্ট খুলছি, দেখছো? জি স্যার। জি স্যার। ওকে, একটু আঁকি। হ্যাঁ, এই ধরো, আহ, বেশি না, আমি 3টা ফুল কাটতেছি। হ্যাঁ, আপনার কথা, আমার 3টা ফুল কাটছি। ওকে, 3টা ফুল কাটলাম। এবার আশা করি বুঝবা। আমি আগে বলি কোনটা কি, তারপর তোমরা আমাকে জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। কালোটা হচ্ছে ফুলকা, লালটা হচ্ছে ফুলকা রন্ধ্র বা ওপেনিং। এখন এই দুটার মধ্যে ডিফারেন্স কি বলো? স্যার, একটার মধ্যে ফুলকর অন্ধ্রগুলো আলাদা আলাদা। হ্যাঁ, ওপেনিং গুলো আলাদা আলাদা। ফুলকা এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? স্যার, রন্ধ্র হচ্ছে একটা। ভেরি গুড, রন্ধ্র একটা, কিন্তু ফুলকা কয়টা? 3টা।
তিনটা। এবার বুঝছো ডিফারেন্সটা? জি স্যার। মানে অর্থাৎ যেটা ম্যাগজিনের ক্ষেত্রে হয়, ম্যাগজিনের ক্ষেত্রে ফুলকা রন্ধ্র আছে, হ্যাঁ, এবং ফুলকা রন্ধ্র বলতে আসলে ফুলকায় বোঝাচ্ছে, হ্যাঁ। এই ফুলকা রন্ধ্রের ভিতরে ফুলকা গুলা এভাবে সজ্জিত হতে পারে কিংবা এভাবে সজ্জিত হতে পারে, বুঝছেন? কোন ভাবে জি সজ্জিত স্যার। এটা ম্যাগজিনের ক্ষেত্রে আমরা বলতে পারতেছি না। ম্যাগজিনের ক্ষেত্রে হয়তো নোটাই হতে পারে, কিন্তু তোমার যেটা পেট্রোমাইজেন যেটা, সেটার ক্ষেত্রে অবশ্যই কিভাবে সজ্জিত, এভাবে পৃথক সজ্জিত, পৃথক। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার নেক্সট আসো। আর কোনো কিছু কি বাদ দিছিলাম? পেট্রোমাইজিনটা দেখলাম, পেট্রোমাইজিনটা নিয়ে সমস্যা নাই। তারপর আহ, গত ক্লাসে আমরা আর কি নিয়ে পড়াশোনা করছি? স্যার কনড্রাকটিস। কনড্রিক্টিস না বুঝার মতন কিছু ছিল কিনা? বাকিরা কিন্তু কথা বলছো না। কনড্রিক্টিসে আর বা না বুঝার মতন কোনো কিছু বাকি ছিল কিনা একটু দেখো। স্যার কনড্রিক্টিসে প্যাট্রোমাইট মাইজোনিটাতে যে স্যার ক্যারাটিনময় দাঁত থাকে ওইটা ও বুঝতেছি না। ক্যারাটিনময় দাঁত, আচ্ছা ক্যারাটিনময় দাঁত, তাহলে একটু সময় দাও। ওকে, আমি একটু দেখি এটা তোমাকে দেখাতে পারি কিনা, একটু সময় চাচ্ছি, বাকিগুলো দেখতে থাকো। হ্যাঁ পাইছি, একটু দাঁড়াও, ছবিটা আমি শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? না স্যার। একটু দাঁড়াও। দেখো তো দেখা যাচ্ছে কিনা। না স্যার। এখন এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই হচ্ছে ক্যারাটিনময় দাঁত, দেখো, ঠিক আছে? নর্মাল টিথ, নর্মাল যে দাঁত আছে দাঁত, জাস্ট চোষক, এটা চোষক না? আচ্ছা, প্রথম কথা, এটা মুখছিদ্র কিনা বলেন? জি জি স্যার। স্যার। মুখচ্ছিদ্রটা কি হিসেবে কাজ করে? চোষক হিসেবে চোষক হিসেবে। কাজ কাজ করে, করে। হ্যাঁ। এবং চোষক স্যার হিসেবে যখন কাজ চাকতি করে, মানে বুঝাইছে মৌখিক চাকতি মানে মৌখিক চাকতি মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে আর কি, মুখচ্ছিদ্রটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, চাকতি বা মুখচ্ছিদ্র একই কথা, চাকতি বা মুখচ্ছিদ্র একই কথা। তাহলে মুখচ্ছিদ্রের চারিপাশে দন্তক দেখা যাচ্ছে কিনা, দাঁত জি দেখা স্যার যাচ্ছে দেখা কিনা? যাচ্ছে। হ্যাঁ, এই দাঁতগুলো হচ্ছে তোমার ক্যারাটিনময়। ক্যারাটিন তো আমি তোমাদেরকে বলছিলাম, ক্যারাটিন হচ্ছে তো উপাদান। এখন তুমি আমাকে ক্যারাটিন দেখতে চাইলে আমি তোমাকে দাঁতই দেখাবো, আমাদের দাঁতেও ক্যারাটিন আছে, জি স্যার। ঠিক আছে? তাহলে ক্যারাটিনময় দাঁত চারিদিকে অবস্থান করে, এই হচ্ছে ক্যারাটিনময় দাঁত। আর কোনোটা, আর কোথাও সমস্যা আছে কিনা একটু দেখো, দেখতে থাকো, আর কোথাও সমস্যা আছে কিনা বলো আমাকে, আর কোনো পয়েন্টটা না বোঝার মতন আছে কিনা। হ্যাঁ, না স্যার। দেখো আর কোনোটা সমস্যা আছে কিনা। তারপর হাঙ্গর, হাঙ্গর থেকে মানে কনড্রিক্টিস থেকে মুখছিদ্রের বিষয়টা ক্লিয়ার আছে তো না? বুঝাইছিলাম যে মুখছিদ্র কোন পাশে। জি স্যার। নিচের দিকে অঙ্কীয় ভাবে। অঙ্কীয় ভাবে। ছবি দেখানো লাগবে না বুঝবা? তারপর ছবি দেখো, শেয়ার দিছি আবার দেখো। দেখো তো দেখা যাচ্ছে কিনা। না স্যার। দেখা যাচ্ছে না এখনো। একটু প্লিজ সময় নিচ্ছি।
ওকে, পাইছি। এবার দেখো দেখা যাচ্ছে কিনা। না স্যার, দেখা যাচ্ছে না। কি বলো? স্যার এখন দেখা যাচ্ছে, এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। আসো, এটাই হচ্ছে তোমার কি বলো, হাঙ্গর মাছ। ঠিক আছে, হাঙ্গরে কি কি মিলাবা? মিলানোর মতন কি আছে? ডাইকি সার্কেল মিলে। জি স্যার। হ্যাঁ, পুচ্ছ পাখনা দুটো অসমানী, একটা লম্বা একটা শর্ট। ডাইফিন না স্যার, হেপাটো সার্কেল। হেটারো সার্কেল। আচ্ছা সরি, বারবার আমার সরি, আজকে মুখে হিটারো ডাইকি হিটারো সার্কেল। ডাইকি বেরোচ্ছে। হেটারো সার্কেল, ঠিক আছে। তারপর পার্টনার সব আছে, এগুলো কি? আর ফুলকারন্ধ্র। ফুলকারন্ধ্র, ঠিক আছে। 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র, ঠিক আছে। ফুলকারন্ধ্র। এটা কি? মুখছিদ্র। মুখছিদ্র। মুখছিদ্র কোথায়? দেহে প্রান্তে? না স্যার, অঙ্কীয় না দেশে। স্যার, পৃষ্ঠে, অঙ্কিত দেশে, অঙ্কিত দেশে। অঙ্কীয় দেশে, ঠিক আছে। তাহলে এখানে আর কোনো সমস্যা নেই। লাগবে আর কোনো কিছু বোঝা আছে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটা শেষ। তারপর নেক্সট চলে আসো। নেক্সট কার কথা বুঝতে চাচ্ছিলে বলো? অ্যাক্টিনোপটেরিজি। স্যার আরেকটা প্রশ্ন। বলো। স্যার এখানে বলছে যে ডিম পাড়ার কয়েকদিনের মধ্যে ওরা মারা যায়, স্যার ওদের ডিম পাড়াটাকে ওদের কোনো ক্ষতি করে? সরি? স্যার ওরা যে ডিম পাড়ে, এটা কি তাদের আসলে দেহের কোনো ক্ষতি করে? ডিম পাড়া দেহের ক্ষতি কোথা থেকে বলতেছো? এটা আমি পাই নাই। স্যার এটা পেট্রোমাইজনটিটাতে। ও আচ্ছা, পেট্রোমাইজিনটিতে কি বলছে এটা? স্যার ডিম পাড়ার কয়েকদিনের মধ্যে ওরা মারা যায়। ডিম পাড়ে তোমার তাদের আইইউ স্কেলের লাস্টের দিকে এরকম অনেক মাছ আছে। এরকম অনেক মাছ আছে। অনেক জলজ প্রাণী আছে, সামনে আরো পাবা। যে ওরা ডিম পাড়ে বা বংশ বিস্তার করে তার লাইফ সাইকেলের একদম লাস্টের দিকে, এবং ডিম পাড়ার পরেই তারা তাদের কি শেষ, আয়ু শেষ, গড় আয়ু শেষ, তারপর মারা যায়। মৌমাছির ক্ষেত্রে ধরো না, মৌমাছিতে হ্যাঁ কি হয় জানো তোমার? মৌমাছির জীবনচক্র পড়ছো কোথাও কখনো? না স্যার। মৌমাছিতে পুরুষ মৌমাছি যেটা আছে, পুরুষ মৌমাছিটা কি হয়, স্ত্রী মৌমাছি যখন গর্ভধারণ করে, গর্ভধারণ করার পরেই পুরুষ মৌমাছিটা মারা যায়। এখন এই যে মারা যাচ্ছে, এই মারাটা যাওয়াটা কি মেরে ফেলতেছে? ব্যাপারটা এরকম? তাকে কি মৃত্যুবরণ করতে বাধ্য করা হচ্ছে? ব্যাপারটা এরকম না। সে এমন সময় স্ত্রী মৌমাছিটা গর্ভধারণ করে যখন পুরুষ মৌমাছিটা কি শেষ হয়ে যায়, আয়ুটা শেষ হয়ে যায়, ঠিক আছে। শেষ হয়েছে। পেট্রোমাইজিনের ক্ষেত্রে একই, শুধু এটা প্রাণী জগতে না, এটা উদ্ভিদ জগতে হয়। তোমরা নগ্নবীজী উদ্ভিদের কথা শুনছো? নগ্নবীজী স্যার। উদ্ভিদ স্যার নাম শুনছি। নাম শুনছো? এই নগ্নবীজী উদ্ভিদ গুলার ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এরা জীবনে একবারে ফুল দেয়, এবং ওই ফুলটা ফুটার পরপরই তাদের ধরে নেওয়া হয় যে আয়ু শেষ। এবং এখন কি তুমি বলবো যে স্যার ফুলটা ওদের আয়ুর জন্য দায়ী? হ্যাঁ, ব্যাপারটা এরকম না। ফুলটা ধারণই করে কখন তাদের যখন কি শেষ হয়ে যায়, জীবন আয়ু দশা শেষ হয়ে শেষ যায়। হয়ে, আয়ু শেষ হয়ে যায়। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমার মনে হয় অ্যাক্টিনোপটেরিজি থেকে কিছু না বললেও চলবে। অ্যাক্টিনোপটেরিজি মোটামুটি তোমরা মাছগুলো দেখতে অভ্যস্ত। মাছটা আমি আর অ্যাক্টিনোপটেরিজি দেখাচ্ছি না, আমি নতুন একটা টপিকে চলে যাই। দেখো এই 2 পৃষ্ঠায় কোনো সমস্যা আছে কিনা? 24 এবং 25 পৃষ্ঠায়, 24 এবং 25 পৃষ্ঠায় কোনো সমস্যা আছে কিনা? কথা বলো, না দেখে স্যার, নাও, নাই। দেখে নাও 24-25 পৃষ্ঠায় কোনো সমস্যা আছে কিনা। না থাকলে আমি 25 পৃষ্ঠা শেষ, 26 পৃষ্ঠায় যাচ্ছি। সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি। স্যার হ্যাঁ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ মানে কি? সরি মা, বুঝিনি, আরেকবার বলো। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। পাখনার মধ্যে রেখা থাকবে, রেখা। পাখনা যেগুলো দেখা যাবে, পাখনাগুলোর মধ্যে রেখা থাকবে কিছু। ওই রেখাগুলাকে রে বা রশ্মি বলা হয়। নরমাল মাছের পাখনা দেখছো? স্যার পুঁটি মাছে যেরকম হয়। পুঁটি মাছে না, যে কোনো মাছের পাখনার মধ্যে কতগুলো রে থাকে, রশ্মি থাকে। রশ্মি বলতে কি বুঝাচ্ছি? আচ্ছা দাঁড়া, আমি একেবারে একটা একটা মাছের ছবি দেখে তোমাকে। একটু সময় চাচ্ছি, আমি চলে যাচ্ছি আমাদের 2.3 চ্যাপ্টারে। 2.3 চ্যাপ্টার হচ্ছে আমাদের রুই মাছ, ঠিক আছে। রুই মাছ,
হ্যাঁ, রুই মাছের একটা ছবি দেখাচ্ছি। রুই মাছের ছবি দেখো, প্রেজেন্টেশনে দিয়েছি আমি, পাইছো সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এবার এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটা যদি আমি একটু তোমাদেরকে দেখাই, এই যে পাখনা আছে, পাখনার মধ্যে কতগুলো রে দেখা যাচ্ছে না? জি স্যার। দাগ, বা তুমি যদি বলো যে স্যার একটু বাস্তব ছবি দেখান, হ্যাঁ বাস্তব ছবিতে দেখো, এখানে শুধু ক্লিয়ার না ছবিটা, তারপরে মাছের ছবি দেখলে দেখবে যে মাছের পাখনার মধ্যে কতগুলো রে দেখা যায়, দেখছো? কতগুলো রেখা আকৃতির দেখা যায়, রশ্মি রে, এগুলোকে বলা হয় রশ্মি বা রে। এই জন্য বলা হচ্ছে কি বললা লাইনটা, লাইনটা কি বলছিলাম? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় হ্যাঁ, পাখনাযুক্ত। এইটাই রশ্মিময়। কারণ সব মাছের ক্ষেত্রে এই রশ্মিটা দেখা যাচ্ছে না আর কি, কারো কারো ক্ষেত্রে দেখা যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় না। তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে তুমি কি পাবা, পাখনা থাকলে পাখনার মধ্যে রে বা দাগটা পাওয়া যায়। যেমন হাঙ্গরের ক্ষেত্রে আবার কম পাওয়া যায়। হাঙ্গর টাঙ্গর ক্ষেত্রে যে মাছগুলো আছে তাদের ক্ষেত্রে পাখনা যেটা আছে, পাখনাটার মধ্যে কোনো রে বা রশ্মি দেখা যায় না। আর নর্মাল যে মাছগুলো আছে, বিশেষ করে অ্যাক্টিনোপটেরিজি, তাদের ক্ষেত্রে তুমি কি পাবা, রে বা রশ্মিটা পাবা। এই লাইনটা কোথা থেকে বলছিলাম? অ্যাক্টিনোপটেরিজি থেকে বলছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, কিন্তু কন্ড্রিক্সটিসের ক্ষেত্রে সাধারণত কম পাওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে চলে আসো, এবার আমরা এখন পড়বো সার্কোপটেরিজি। হ্যাঁ, সার্কোপটেরিজি একটু দেখো, সার্কোপটেরিজির মধ্যে কি দেখবা, সার্কোপটেরিজির গঠনগুলো দেখতে হবে। সার্কোপটেরিজির যে গঠনটা আছে, গঠনটা বুঝতে হবে। প্রথম থেকে আসো, প্রথমে হচ্ছে 1 নম্বর পয়েন্ট তোমরা পারবা, দেহ গ্যানোয়েড আইসে আবৃত। না বুঝার কিছু নাই, গ্যানোয়েড বুঝানো হয়েছে, কথা বলো। জি স্যার। হ্যাঁ, দেহ গ্যানোয়েড আইসে আবৃত বুঝানো হয়েছে। জি স্যার। 2 নম্বর অন্তঃকঙ্কাল অস্থিময়। হ্যাঁ, অন্তঃকঙ্কাল অস্থিময় মানে দেহের ভিতরে যে গঠনটা আছে, দেহের ভিতরে যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি? অস্থি দিয়ে তৈরি। স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি স্যার? অস্থি দিয়ে তৈরি, ঠিক আছে? এই অস্থি কথাটা দিয়ে আমি তৈরি। তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে হ্যাঁ, অস্থি কন্ড্রিক্টিস দিয়ে হচ্ছে তৈরি। তরুণাস্থি দিয়ে তৈরি। সার্কোপটেরিজি আর অ্যাক্টিনোপটেরিজি তোমার এই দুটোটা কি দিয়ে তৈরি বলেন? অ্যাক্টিনোপটেরিজি, এই দুটো অস্থি দিয়ে তৈরি। অস্থি দিয়ে তৈরি। হ্যাঁ, এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশন অস্থি দিয়ে দিছিলাম। তৈরি। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম, একটা সময়, হ্যাঁ, তোমার অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি দুটোটা একসাথে ছিল। হ্যাঁ, দুটো দুটো পর্ব পর্ব একসাথে একসাথে ছিল। ছিল। এবং পরবর্তীতে আলাদা করার কারণ হচ্ছে তোমার কি জানো? আলাদা করার কারণ হচ্ছে শুধুমাত্র লেজের গঠন আর আইসের গঠন। লেজের গঠন এবং আইসের গঠন, এই দুইটা হচ্ছে এক। যেমন আমি 2007 থেকে পড়াচ্ছি, তো তখন থেকে শুরু করে একেবারে 13 পর্যন্ত আমরা পড়ছি কি জানো? অস্ট্রিকট্রিস। ইভেন আমরা যখন পড়াশোনা করছি আমরা পড়তাম অস্ট্রিকট্রিস। পরবর্তীতে 13 সালে এসে চেঞ্জ হয়ে গেছে, তখন থেকে সার্কোপটেরিজি আর অ্যাক্টিনোপটেরিজি এই দুটো আসছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো জিনিসটা 1 নম্বর 2 নম্বর ক্লিয়ার তোমাদের কাছে। 3 নম্বর আসো, মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ্র থাকে, যেটি কানক দিয়ে আবৃত। হ্যাঁ, এজন্যই এই ছবিটা রেখে দিছি। তোমাকে ছবি দেখতেছো? জি স্যার। হ্যাঁ, জি এই স্যার, ছবিটা দেখতেছি। রেখে দিছি, এমনি আমাকে এখানে আসতে হইতো। এই কানকর বিষয়টা এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করব। সাদা কালো ছবি দিয়ে ক্লিয়ার করবো, সাদা কালো ছবিটা বেটার বোঝা যায়। এটা হচ্ছে কানক, এটা হচ্ছে কানক। জাওয়াদ আসিস? জি স্যার, আসছি তো। আচ্ছা, এটা হচ্ছে কানক। হ্যাঁ, এই কানকর নিচে হচ্ছে ফুলকা। কানকর নিচে হচ্ছে ফুলকা। এর আগে যতগুলো ফুলকা পাইছো, কোনো ফুলকা আবরণ দ্বারা আবৃত ছিল না। তুমি সর্বপ্রথম আবরণ দ্বারা আবৃত পাইছো অ্যাক্টিনোপটেরিজি থেকে। 25 পৃষ্ঠায় যাও, 25 পৃষ্ঠায় গিয়ে অ্যাক্টিনোপটেরিজির দিকে তাকাও। 3 নম্বর পয়েন্টে যাও, 3 নম্বর পয়েন্টে গিয়ে দেখো মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ্র আছে যা কান্ত দিয়ে আবৃত। এখানেও পাইছো যে কথা, এখানেও একই কথা পাইছো, এখানেও 3 নম্বর একই কথা। তাহলে কাহিনীটা কি হচ্ছে? কাহিনীটা হচ্ছে এরকম, আমি ছবি দেখাচ্ছি, এগুলা স্কেপ করো, এগুলা প্রয়োজন নেই আমাদের। এটা হচ্ছে তোমার ফুলকা, এই হচ্ছে ফুলকা। কথা বুঝো, ফুলকা আছে না নাই? আছে। আছে। এখানে কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু আছে। ফুলকা হচ্ছে 4টা ফুলকা। পড়ার সময় পাবা রুই মাছের ক্ষেত্রে 4টা ফুলকা থাকে, 4টে এই পাশে থাকে, 4টা ওই পাশে থাকে। তাহলে টোটাল কয় জোড়া? 4 জোড়া, মানে 8টা ফুলকা। হ্যাঁ, 8টা 4 ফুলকা। জোড়া। এখন যাই হোক, আমার এখন ফুলকা কি সেটা আমার বিষয় বিবেচনা। ফুলকা আছে, হ্যাঁ ফুলকা আছে, এন্ড ফুলকা কভার্ড বাই কানক। ঠিক আছে কিনা বলো? জি স্যার। ফুলকা কি দিয়ে জি আবৃত? স্যার। কানক দিয়ে আবৃত। কানকো।
কারণ আর কোথায় এর আগে আমরা যেগুলো পাইছিলাম সেগুলোতে কোনো আবরণ ছিল না, ফুলকা ছিল, ফুলকা বাইরে উন্মুক্ত। কিসের সাহায্যে? ফুলকা রন্ধ্রের সাহায্যে। কিসের সাহায্যে? ফুলকা রন্ধ্রের সাহায্যে। অন্ধের সাহায্যে। হ্যাঁ, ফুলকা রন্ধ্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি। তারপর নেক্সট আসো, 4 নম্বর হচ্ছে পটকা। পটকার বিষয়টা একটু দেখাই দিই, যেহেতু আমরা এই চ্যাপ্টারে আছি। হ্যাঁ, এই ছবিটার দিকে তাকাও। এই দেখো, এটা হচ্ছে রুই মাছের প্রস্থচ্ছেদ বলবো না, পার্শ্বীয় দৃশ্য। রুই মাছের পার্শ্বীয় দৃশ্য। এখন এই পার্শ্বীয় দৃশ্য দেখলে দেখো পটকা দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, পটকা দেখা যাচ্ছে। এবং এই পটকা কি হয়? প্লাবতা রক্ষাকারী অঙ্গ। প্লাবতা রক্ষাকারী অঙ্গ তাকে ভেসে থাকতে সাহায্য করে, পানির বিভিন্ন লেভেলে তাকে চলাফেরা করতে সাহায্য করে। হ্যাঁ, এই পটকা যেভাবে কাজ করে সাবমেরিন একইভাবে কাজ করে। সাবমেরিনের দুইটা খোলক তোমরা কি জানো? একটা বহিঃখোলক, একটা অন্তঃখোলক। এই দুইটা খোলকের মাঝখানটা যখন পানি পূর্ণ হয় তখন সাবমেরিনটা আস্তে করে ডুবে যায়। কোথায়? পানির নিচে। আর এই দুইটা খোলকের মাঝখানে যে স্পেসটা, সেটা যখন পানি শূন্য হয় তখন সেটা বায়ুপূর্ণ হয়, তখন সেটা ভেসে ওঠে। কোথায় ভেসে ওঠে? পানির উপরে ভেসে ওঠে। ঠিক তেমনি মাছের ক্ষেত্রে একই কাহিনী। মাছের ক্ষেত্রে এই পটকাটা যখন মাছ পানি মানে বায়ু শূন্য করে ফেলে, তখন মাছটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, মাছটা পানির গভীরে চলে যেতে পারে। আর যখন সেটা বায়ু পূর্ণ করে, তখন বায়ু থাকার কারণে মাছটা আস্তে আস্তে কোন দিকে ভেসে ওঠে? উপরের দিকে ভেসে ওঠে। তবে একটা কথা ঠিক, তুমি যদি 100% মনে করো যে পানিতে ভেসে থাকা, পানির বিভিন্ন লেভেলে চলাফেরা করার জন্য পটকা দায়ী, আসলে পুরোপুরি পটকা নয়। তার যে লেজ গুলা আছে, তার যে পুচ্ছ পাখনা, পৃষ্ঠীয় পাখনা, বক্ষ পাখনা আছে, তারাও তাকে এই কাজটা করতে সাহায্য করে। কিন্তু মূলত ভেসে থাকতে সাহায্য করে কে? পটকা। ঠিক আছে, তাহলে পটকা বুঝছো? পটকা বা যেটাকে বলা হচ্ছে এয়ার ব্লাডার। আচ্ছা, এটা শুধুমাত্র যে ভেসে থাকতে সাহায্য করে তাই না, একই সাথে শ্বসনেও সাহায্য করে, রেসপিরেশন, শ্বসনে সাহায্য করে। ঠিক আছে, তাকে শ্বাস প্রশ্বাস নিতেও সাহায্য করে। তবে সাহায্যকারী অঙ্গ, আমাদের শ্বাস প্রশ্বাসের অঙ্গকে, আমাদের শ্বাস প্রশ্বাস করতে সাহায্য করে কে? ফুসফুস। আর ওদেরকে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, ওদেরকে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে ফুলকা। ফুলকা। ঠিক আছে, তবে সাহায্যকারী অঙ্গ হচ্ছে পটকা বা এয়ার ব্লাডার। ওকে, ডায়াফ্রি সার্কেল বুঝাই ফেলছি। ডায়াফ্রি সার্কেল আর মনে হয় না লাগবে, ডায়াফ্রি সার্কেল ছবি দেখালে হবে। ডায়াফ্রি সার্কেল আমি ছবি দেখাচ্ছি, সময় নিচ্ছি, একটু ছবি দেখাবো ডায়াফ্রি সার্কেলে, সময় নিচ্ছি। দেখতেছো? এখন তো দেখা যাচ্ছে না? না স্যার। কথা বলো। স্যার দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আর বুঝানোর কিছু নেই। এই হচ্ছে ডায়াফ্রি সার্কেল। দেখো লেজটার দিকে তাকাও, দেখলে মনে হয় না লেজ কয়টা? একটা মনে হয়। একটা। আসলে কি একটা? একটা মনে হয় দেখে। দেখে মনে হয় না কয়টা? স্যার, দুইটা। দুইটা কি হয়ে গেছে? একটার উপর একটা ওভারল্যাপ করছে, একটার উপর একটা। দুইটা মিলে একীভূত হয়ে গেছে। বইয়ের ছবির দিকে তাকাও, বইতে অস্ট্রেলিয়ান ল্যাংফিশ আছে, দেখো। পাইছো? হ্যাঁ, অস্ট্রেলিয়ান ল্যাংফিশ যেটা, সেটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। দেখো, দেখলে মনে হবে যে দুইটা, আসলে কিন্তু দুইটা না, আসলে হচ্ছে একটা। ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে? জি স্যার। ওকে, তাহলে পছন্দ মতো উদাহরণ দেখে নিও, যে কোনো একটা উদাহরণ শিখে নিও। ঠিক আছে, আর বৈশিষ্ট্য ডাবল স্টার দাও, বৈশিষ্ট্য ডাবল স্টার দাও। ঠিক আছে, এই প্রজাতির মাছ বলতে গেলে এখন নাই, 8 প্রজাতির মাছ বেঁচে আছে বলতেছে। ঠিক আছে, মাত্র 8 প্রজাতির মাছ আছে। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, এটা একটু দেখে নিও, এমসিকিউতে অনেক সময় আসে। ওকে, চলে আসো এবার অ্যামফিবিয়া।
তোমার এখানে এখানে যে সংক্ষিপ্ত পরিচিতিগুলো এত ইম্পর্টেন্ট না। যদি কোনো লাইন মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট, সে লাইনটা মার্ক করবা। এখানে সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে কোনো ওয়ান এক্সট্রা দিই নাই আমি, দিছি শুধুমাত্র বৈশিষ্ট্যগুলোর উপর জোর দিচ্ছি, কারণ এখান না থেকে স্যার। বৈশিষ্ট্যগুলোই মনে রাখতে হবে এবং বৈশিষ্ট্য থেকে এমসিকিউ আসবে। তাও তোমরা যখন একটা দুটো পরীক্ষা দিবা তখন তোমরা বুঝে দিবা যে সব বৈশিষ্ট্য মনে রাখতে হয় না, কিছু কিছু বৈশিষ্ট্য অটোমেটিক্যালি মনে থাকে। যেমন কনটেক্সট চেঞ্জ, নাম থেকে বুঝবা তরুণাস্থিময়, অ্যাক্টিভিটি, সাবকটেরিজি, হ্যাঁ, এখান থেকে শুরু করে বাকি যত পর্ব আছে, বাকি রেস্ট অফ বাকি সবগুলো পর্ব সবগুলো হচ্ছে অস্থিময়, বাকি সবগুলো হচ্ছে অস্থিময়। আমার কথা কি বুঝছো কিনা? জি স্যার, ঠিক বুঝছি। আছে, বাকি সবগুলো অস্থিময়, অটোমেটিক্যালি মনে রাখা যায়। আইসের গঠন থেকে একটা করে পয়েন্ট বের করে দিতে পারবা তুমি, যেহেতু আলাদা করে 4 প্রকার আইস শিখছো, স্লাইকয়েড আর টিনয়েড একসাথে, বাকি দুটো আলাদা করে। হ্যাঁ, তারপর তোমার লেজের গঠন থেকে একটা পয়েন্ট বের করে নিতে পারবা, ঠিক কিনা? তাহলে এত বেশি কঠিন না, একটু জি স্যার। একটু একটু আইডিয়া করে পড়লেই কিন্তু বৈশিষ্ট্যগুলো মোটামুটি মনে রাখা যায়। চলে আসো এমফিবিয়া। এমফিবিয়া হচ্ছে তোমার উভয়চর। এমফিবিয়া হচ্ছে উভয়চর, ঠিক আছে? উভয়চর, এই উভয়চর গুলো একটু ব্যতিক্রমী হবে, বুঝছো? উভয়চর গুলো একটু ব্যতিক্রমী হবে, কারণ উভয়চর গুলোর অনেকগুলা লেজ আছে, অনেকগুলা লেজ নাই। চলে আসো এমফিবিয়া। এমফিবিয়াটা পড়ানোর আগে খাতায় একটা নোট নাও, খাতায় একটা নোট নাও। খাতা বের করছো সবাই? জি স্যার, করছি। লিখো এন্ডোথার্মিক আর এক্টোথার্মিক। প্রথমে এন্ডোথার্মিক লিখো, এন্ডোথার্মিক লিখো। যে সকল প্রাণী তার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম, যে সকল প্রাণী তার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম। যে সকল প্রাণী তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম, অর্থাৎ লিখতেছ, জি অর্থাৎ স্যার। পরিবেশের সাথে তাপমাত্রা উঠানামা করে না, অর্থাৎ পরিবেশের সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে না। অর্থাৎ পরিবেশের সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে না। পরিবেশের সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে না। করে না। অ্যামফিবিয়া বললে আসলে কার কথা চলে আসে জানো? ব্যাঙের কথা চলে আসে। অ্যামফিবিয়ার মধ্যে মানে সবচেয়ে কমন প্রাণী হচ্ছে ব্যাঙ। অ্যামফিবিয়ার মধ্যে সবচেয়ে কমন প্রাণী হচ্ছে কে বলেন? ব্যাঙ, ব্যাং। বুঝছো? এজন্য ব্যাং। অ্যামফিবিয়া বললেই কার কথা চলে আসে? ব্যাঙের কথা চলে চলে আসে। আর পড়ার সময় তোমরা যদি ব্যাঙের সাথে কম্পেয়ার করে করে পড়ো, তাহলে মোটামুটি ভাবে দেখবে যে জিনিসটা বুঝতে সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। তারপর নেক্সট কি বলছি বলো? অ্যাক্টোথার্মিক। অ্যাক্টোথার্মিক, যে সকল প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। যে সকল প্রাণী দেহের তাপমাত্রা, যে সকল প্রাণী দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। যে সকল প্রাণী দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। হয়েছে? জি স্যার। ওকে, তাহলে এবার আসো। প্রথমে কথা,
গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, ঠিক আছে? ত্বকের উপরে গ্রন্থি আছে, ত্বকের উপরে গ্রন্থি আছে, এবং ত্বকের উপরে গ্রন্থি থাকার কারণটা বলার আগে আমি বলবো যে এই প্রাণীগুলো হচ্ছে এক্টোথার্মিক। এক্টোথার্মিক বুঝো? এখন তো বুঝার কথা, পরিবেশের সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে, ওঠানামা পরিবেশের করে। সাথে দেহের তাপমাত্রা দেহের উঠানামা তাপমাত্রা করে। ওঠানামা করে। আচ্ছা, এখন ওরা দেহ ত্বকটা সবসময় আর্দ্র বা ভেজা রাখে, দেহ ত্বকটা সবসময় আর্দ্র বা ভেজা রাখতে চায়। ওরা দেহের ত্বকের থেকে সবসময়, গ্রন্থি থেকে সবসময় রস নিঃসরণ করে দেহ ত্বকটা ভেজা রাখে। ভেজা রাখার একটা কারণ হচ্ছে, হ্যাঁ, কারণ হচ্ছে এদের টেম্পারেচারটা পরিবেশের সাথে উঠানামা করে। যখন ওরা ত্বকটাকে একটু ভেজা বা আর্দ্র রাখে, তখন তাদের ক্ষেত্রে পরিবেশের সাথে তাপমাত্রাটাকে মেনটেন করতে একটু সুবিধা হয়। আমার কথাটা একটু বুঝতে হবে কিন্তু। প্রথম কথা, তুমি গ্রন্থিময় ত্বক বিশিষ্ট এটা পড়ার আগে তুমি বইয়ের দিকে তাকাও। আগে তুমি পড়বে এক্টোথার্মিক। এক্টোথার্মিক, পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে ওদের দেহের তাপমাত্রা বেড়ে যায়, পরিবেশের তাপমাত্রা কমে গেলে দেহের তাপমাত্রা কমে যায়। এখন বেড়ে গেলে যখন, অর্থাৎ গ্রীষ্মকাল যদি ধরো, তখন মোটামুটি তাদের খুব একটা সমস্যা হয় না। বর্ষাকাল, গ্রীষ্মকাল এই সময় খুব একটা তাদের সমস্যা হয় না। এরা সমস্যায় পড়ে যায় শীতকালে। এরা যদি শীতকালে বাইরে থাকে, পরিবেশে মুক্ত অবস্থায় থাকে, তখন পরিবেশের তাপমাত্রা যখন কমতে থাকে, তখন এদের দেহের তাপমাত্রা আরো দ্বিগুণ হারে কমতে থাকে, এবং কমতে কমতে এদের এমন হইতে যায় যে এদের দেহের যে স্বাভাবিক কার্যকলাপ সেগুলো বন্ধ হয়ে যাওয়ার দশা হয়। এই কারণে শীতকালে এই প্রাণীগুলা, ব্যাঙের কথাই বলি, ব্যাঙের কথাই ধরো, শীতকালে তুমি ব্যাঙ দেখবা না, কারণ সবগুলা ব্যাঙ কোথায় চলে যায়? হ্যাঁ, শীত নিদ্রায় চলে যায়। শীত শুনছো কিনা? ঘুমায়। হ্যাঁ, শীত নিদ্রায় চলে যায়। আসলে শীত নিদ্রায় দিক দিয়ে কোথাও যায় না, শীতকালকে পুরোটা ঘুমায় কাটায়। তখন তারা মাটির নিচে চলে যায়, গর্তে চলে যায়, যেখানে টেম্পারেচার খুব সহজে উঠানামা করে। আমার কথাটা বুঝছো কিনা? এবং এই চলে যাওয়ার কারণটা এখন থেকে তুমি বলতে পারবা। কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে শীতকালে যদি ওরা বাইরে ঘোরাফেরা করে, পরিবেশের টেম্পারেচার যখন কমতে থাকবে, ওদের দেহের টেম্পারেচারও কমতে থাকবে। ফলে তারা যে দেহের স্বাভাবিক কার্যকলাপ সেগুলো স্থবির হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, মৃত্যুবরণ করতে পারে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা শীতকালে কোথায় অবস্থান করে? মাটির নিচে অবস্থান করে। মাটির নিচে, গুহায়, বা যেখানে আবদ্ধ জায়গা, যেখানে সহজে বাতাস চলাচল করে না, বা যেখানে টেম্পারেচার খুব একটা, হ্যাঁ, উঠানামা করে না, এমন জায়গায়, আবদ্ধ জায়গায় চলে যায় তারা। সোজা বাংলায় আবদ্ধ জায়গায়, ঠিক আছে? আচ্ছা, আর গ্রন্থিময় ত্বক বিশিষ্ট কারণ হচ্ছে ত্বকের উপরে কোনো আইস বা লোম নাই। ত্বকটা সবসময় গ্রন্থি থেকে নিঃসৃত রসে ভেজা রাখে, এবং ভেজা রাখার কারণে এদের বডি টেম্পারেচার মেনটেন করতে সহজ হয়, বডি টেম্পারেচার মেনটেন করতে সহজ হয়, ঠিক আছে? তারপর আসো চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী, নাম ছাড়া কিছু নাই, 4টা পদ। লার্ভা অবস্থায় জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর। আচ্ছা, এই কথাটা একটু ক্লিয়ার করে। লার্ভা অবস্থায় জলচর, যখন এরা লার্ভা অবস্থায় থাকে, লার্ভা এখন আর বুঝানো লাগবে, বেসিক ক্লাস নিচে কিন্তু লার্ভা নিয়ে। বলো, এদের ডিম কোন প্রকৃতির? কথা বলো না। এদের ডিম কোন প্রকৃতির? সিফাত বলো। আতিক, সিফাত, কথা শোনা যাচ্ছে না? জি জি, শোনা যাচ্ছে। কথা বলতেছে না। আতিক, সিফাত নাই। নওশিন বলো, নওশিন, ফারিয়া নওশিন। স্যার মেবি জলীয়। হ্যাঁ হ্যাঁ, স্যার কোয়েশ্চেনটা আবার একটু বলেন। বলছি ওদের ডিমের প্রকৃতি বলো, ডিমের প্রকৃতি। স্যার পারবো না। তাই পড়াইছি না? পারছে না বলো। স্যার মাইক্রোলেসিটাল, মেসোলেসিটাল। আচ্ছা, গুড। মাইক্রোলেসিটাল, মেসোলেসিটাল। কি রে, তোমরা কি বেসিক ক্লাস করো নাই? গ্রুপে দেওয়া স্যার এটা আছে তো। ম্যাক্রোলেসিটাল হবে না? অতি কুসুমধারী ম্যাক্রোলেসিটাল। কেন ম্যাক্রোলেসিটাল হবে? কি রে, কি বলতেছিস এগুলা? ম্যাক্রোলেসিটাল আর এলেসিটাল, এই দুইটা কি লার্ভা দশা আছে? না স্যার নাই। না স্যার, নাই তো। তোমরা ক্লাসগুলো মনে হয় বুঝো নাই। ক্লাসগুলো প্রয়োজন আবার করো, গ্রুপে দেওয়া আছে, আবার করো। না বুঝলে আমাকে ইনবক্সে নক দাও, কল দাও। এলেসিথাল এবং ম্যাক্রোলেসিথাল এই দুইটার ক্ষেত্রে লার্ভা দশা পাওয়া না। মেসো আর মাইক্রো এই দুইটার ক্ষেত্রে লার্ভা দশা আছে, নাকি না? জি স্যার। তাহলে আমি বলছি লার্ভা দশা বললে তুমি বলে দিতে পারবে ডিমের প্রকৃতি। বলো, ডিমের প্রকৃতি বলো। জি স্যার। মাইক্রোলেসিটাল বা মেসোলেসিটাল। হ্যাঁ, আর তখন লেজ থাকে, বুঝছো? তখন লেজ থাকে। ব্যাঙের কথাই চিন্তা করো, ব্যাঙ্গাচির লেজ আছে, জানো এটা?
ব্যাঙাচির আচ্ছা, জানতাম না। হ্যাঁ ব্যাঙাচির লেজ আছে কিন্তু ব্যাঙের লেজ নাই। হ্যাঁ পরবর্তীতে লেজটা কি হয়ে যায়, মানে চলে যায়, লেজটা আর থাকে না। ঠিক আছে, তাহলে যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ তখন লেজ থাকে এবং ওই সময় তারা কোথায় সাঁতার কাটতে পারে, পানিতে সাঁতার কাটতে পারে, এই জন্য বলতেছে লার্ভা অবস্থায় জলচর। কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায়, হ্যাঁ পূর্ণাঙ্গ অবস্থায় এরা উভয়চর, বুঝছো? পূর্ণাঙ্গ অবস্থায় উভয়চর, পানিতেও থাকতে পারে আবার ওইখানেও থাকতে পারে। এবং ওদের আরেকটা সুবিধা আছে, সৃষ্টিকর্তা ওদেরকে বেশ কয়েকভাবে শ্বসনের সুযোগ দিচ্ছে। যাই হোক, আসতেছি সামনে। 2 নম্বর আসো, ত্বক মসৃণ, আর্দ্র, আর্দ্র মানে ভেজা, গ্রন্থিময়, অলরেডি পড়ছো, ঠিক আছে, শ্বসনে সাহায্য করে। ঠিক আছে, আমি বলছি না ওদেরকে শ্বসনের বেশ কয়েকটা সুযোগ দিচ্ছে। হ্যাঁ ওদেরকে যেন লার্ভা দশায় ফুলকার সাহায্যে শ্বসনের সুযোগ দিচ্ছে সৃষ্টিকর্তা। আবার যখন পূর্ণাঙ্গ হচ্ছে তখন ফুসফুসের সাহায্যে শ্বসন করতে পারে, ত্বকের সাহায্যে পারে, মুখের যে ঝিল্লি আছে, মুখের ভিতরে যে কিছু ঝিল্লি থাকে, যে ঝিল্লিগুলো ওদেরকে সাকশনের সাহায্য করে, চোষক হিসেবে সাহায্য করে, ওই মুখের ঝিল্লিও ওদেরকে শ্বসনে সাহায্য করে। এজন্য পানিতে থাকলেও তারা শ্বসন করতে পারে, আবার বায়ুতে থাকলেও তারা কি করতে পারে, শ্বসন করতে পারে। ব্যাঙ পানির নিচে সাঁতার কাটতে পারে, খুব আরাম করে, ওই সময় সে ত্বকীয় শ্বসন করে, পানি থেকে অক্সিজেন গ্রহণ করে ফেলতে পারে। বুঝতেছো কিনা আমার কথাটা? ঠিক আছে, এ ধরনের কোনো সুযোগ আমাদের কিন্তু নাই। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল থাকে। আমরা আস্তে আস্তে কিন্তু উন্নত প্রাণীর দিকে যাচ্ছি, যেমন এদের আঙ্গুল আছে, ঠিক আছে। এর আগে কোনো পর্বে কিন্তু আমরা আঙ্গুল পাই না, কিন্তু এদের আঙ্গুলের অস্তিত্ব পাবো, এবং আঙ্গুল যে অস্তিত্ব যেটা পাবো, আঙ্গুলের মধ্যে নখর থাকবে না, কোনো নখ থাকবে না। ঠিক আছে, আচ্ছা তারপর 4 নম্বর দেখো, বুঝাই বলছি, লার্ভা দশায় ফুলকা, পরিণত অবস্থায় ফুসফুস, ত্বক, মুখবিবরীয় মিউকাস। হ্যাঁ, তাহলে তো অনেক কিছুর সাহায্যে তারা শ্বসন চালাতে পারে, ত্বকের সাহায্যে, ফুসফুসের সাহায্যে, মুখের ভিতরে যে ঝিল্লি আছে, যে আবরণ আছে, সে আবরণের সাহায্যে। এজন্য এরা উভয়চর, অর্থাৎ পানিতেও আরাম করে বাস করতে পারে, আবার যদি স্থলে উঠে আসে, হ্যাঁ ভূমিতে উঠে আসে, সেখানেও তারা বেশ কমফোর্টেবল ভাবে কি করতে পারে, বাস করতে পারে। আর হৃৎপিণ্ডের ভিতরে প্রকোষ্ঠ হচ্ছে 3টা। আমাদের প্রকোষ্ঠ কয়টা? আমাদের প্রকোষ্ঠ হচ্ছে 4টা। হ্যাঁ ওদের হচ্ছে 3টা, 2টা অলিন্দ। এই অলিন্দ দুইটার মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত আলাদাভাবে থাকে। কিন্তু ওদের যে নিলয় আছে, এই নিলয়টা হচ্ছে কি বলবো তোমাকে, অদ্ভুত এক নিলয়, যেখানের মধ্যে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড দোনোটাই আসে, কিন্তু দোনোটা মিক্স হয় না। কথা বুঝছো কিনা? হ্যাঁ, সেখানে কিছু অভিক্ষেপ আছে, এই অভিক্ষেপ গুলো তোমার এই অক্সিজেনেটেড এবং অভিক্ষেপ বুঝো তোমরা? অভিক্ষেপ মানে বর্ধিত অঙ্গাণু। একটা জায়গা থেকে যখন একটা অঙ্গাণু বর্ধিত অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলি অভিক্ষেপ। শুনতেছো আমার কথা? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, অভিক্ষেপকে সহজ করে বলে আঙ্গুলের মতন অঙ্গাণু। বুঝছো, আমাদের হাত থেকে যেমন আঙ্গুলগুলা বর্ধিত হয়ে বেরোয় আছে, ঠিক তেমনি ওর হৃদযন্ত্রে ভেন্ট্রিকলের মধ্যে কিছু অভিক্ষেপ আছে। এই অভিক্ষেপ গুলা, হ্যাঁ একটা মানে কি বলবো তোমাকে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আর মিশতে দেয় না। তাহলে কথাটা বুঝো, ওদের ভেন্ট্রিকল কিন্তু একটা, বাট অ্যাট্রিয়াম কয়টা? 2টা। ঠিক আছে, 3 প্রকোষ্ঠী হৃদযন্ত্র, হৃদযন্ত্রে 3টা প্রকোষ্ঠ, হৃদযন্ত্রে 3টা প্রকোষ্ঠ। ঠিক আছে, তাহলে এই টপিকটাতে কোনো ছবি দেখানোর মতো নাই, একটা ব্যাঙের ছবি দেখলেই হবে, পায়ের আঙ্গুলটা খেয়াল করলেই হবে, সামনের পায়ে 4টা আঙ্গুল, পিছনের পায়ে 5টা আঙ্গুল, ঠিক আছে, আর তেমন কিছু নাই। আর ত্বক গুলা দেখলে বোঝা যায় ত্বকে কোনো আইস বা লোম নাই, ত্বকটা সবসময় ভেজা বা আর্দ্র থাকে। ঠিক আছে, তাহলে আজকে এটা ডাবল স্টার দিয়ে দাও, বৈশিষ্ট্য ডাবল স্টার দিয়ে দাও, বৈশিষ্ট্য ডাবল স্টার দিয়ে দাও। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের পড়া থাকলো এই 2টা টপিকই, আর আগের গুলো তো ছবি সহ দেখাই দিছি। আমি আরো একটা ক্লাস নিব এটার উপরে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি বাকি নেই, আর 3টা বাকি আছে, 5, 6, 7। আগামী ক্লাসে, আজকে একটু আসলে পিছনে গুলো আলোচনা করতে গিয়ে সময় লাগছে, তো আগামী ক্লাস ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার। আর আজকে তো সবাই পাসওয়ার্ড পাইছো কোথা থেকে? গ্রুপ থেকে। হ্যাঁ, গ্রুপ থেকে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন থেকে ওভাবে গ্রুপ থেকে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে তোমরা মিটিং এ জয়েন করবে। আমি একটু অ্যাটেন্ডেন্স দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা একটু দাও সবাই।
বলো। এক আসছে, এক, জি স্যার। 2, স্যার 3, 4, প্রেজেন্ট স্যার। 5, 6, প্রেজেন্ট স্যার 7, 8, 9, প্রেজেন্ট স্যার 10। প্রেজেন্ট স্যার। এবার তুমি আগের দুটো ক্লাস করো নাই? না স্যার। ক্লাস মিস দিচ্ছ কেন বাবা? আচ্ছা, এগুলো থাকো এখন থেকে। হ্যাঁ, বাসা চেঞ্জ করছি তো, বাসা ও, চেঞ্জ করছি এই কারণে একটু প্রবলেম আছে। আচ্ছা করো না। 11। প্রেজেন্ট স্যার। বাকি তুমি কত ক্লাস করো না বৃহস্পতিবার? জি স্যার। কেন? স্যার আম্মুকে নিয়ে হসপিটাল গেছিলাম একটু। রেকর্ড দিচ্ছো? না স্যার। হ্যাঁ, না স্যার। রেকর্ড দিয়ে দিছে, আজকে সকালে দিচ্ছি, দেখে নিও। আচ্ছা ঠিক আছে স্যার। 12, প্রেজেন্ট স্যার 13, প্রেজেন্ট স্যার 13 আসো না গত ক্লাসে? স্যার আমি মিটিং কোড পাইতে পাইতে দেরি হয়ে গেছে। রেকর্ড দিচ্ছি, দেখে নিও। 14, প্রেজেন্ট স্যার 15, প্রেজেন্ট স্যার 16, প্রেজেন্ট স্যার 17, 18, 19, 20, ইয়েস স্যার। 20 আসো না গত ক্লাসে? স্যার স্কুলে গেছিলাম টেস্টিমোনিয়াল জন্য। রেকর্ড দেখে নিও। 21, প্রেজেন্ট স্যার 22, 23, বাস আসছে কনক আসছে না, 23, 24, ইয়েস স্যার 25, 26। প্রেজেন্ট স্যার 26 কতদিন পরে? আম্মু কোথায় ছিলা? স্যার বাড়িতে ছিলাম। ক্লাসগুলো দেখে নিও, আর মিস দিও না। 27, জি স্যার 28, প্রেজেন্ট স্যার 29, 29, এসা 30, মাহারিয়াকে তো দেখছিলাম। প্রেজেন্ট স্যার। 31, ইয়েস স্যার। 32, 33, ইয়েস স্যার 34, 34 নাই, 35, 36, 36। প্রেজেন্ট স্যার ওকে, আচ্ছা, তাহলে তোমাদের সাথে ইনশাল্লাহ পরশুদিন দেখা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের এই মাসে পেমেন্টটা অনেকে করো নাই, অনেকে না ম্যাক্সিমামই করো নাই, আমাকে 5-6 জন পাঠিয়েছো। আর যারা পেমেন্ট করতেছো অবশ্যই কনফার্মেশন দিবা আমার থেকে যে পেমেন্টটা আমি পেয়েছি। ঠিক আছে, পেমেন্টটা আমি পেয়েছি এটা আমাকে অবশ্যই কনফার্ম করবা, না হলে কিন্তু পরে দেখা যাবে আমি অস্বীকার করে বসছি। বুঝছো? একটু 7 থেকে কনফার্মেশন নিবা। আমি একটু কনফার্ম করতেছি, আমি 1 থেকে পেয়েছি, 5 থেকে পেয়েছি, 12 পেয়েছি, 14 পেয়েছি, 27 পেয়েছি, 32 পেয়েছি। তার মানে দেখছো একদম কম। আর যাদের পেয়েছি বললাম আর গেল, আর গতকাল এবং আজকে সকালে যারা পাঠিয়েছো ওদের একটু পর আমি আপডেট দিব। তাহলে তোমরা একটু কষ্ট করে একটু স্যারকে জিজ্ঞাসা করে দাও, যে কোনো পার্সোনাল নাম্বার থেকে রেফারেন্সে তোমার আইডি দিলে আমি বুঝে যাব। আর রেফারেন্সে যদি আইডি দেওয়ার সিস্টেমটা না বুঝো তাহলে লাস্ট ভিজিট দিয়ে আমাকে ইনবক্সে নক করবা, আমি রিপ্লাই দিব যে হ্যাঁ আমি পেয়েছি কিনা। কথা কি বোঝা যাচ্ছে স্যার? ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আজকে শেষ করছি এখানে, পরশুদিন দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।